হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আজকেও আমি হাজির তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে। আজ জিকে অফ দ্য ডে ক্লাস নম্বর 4। আমি এই ক্লাসে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, রেল, এমটিএস, সিজিএল, সিএইচএসএল প্রভৃতি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ আলোচনা করব, সঙ্গে তার ব্যাখ্যাও আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি উৎসাহ পাবো আরো ভালো ভালো ক্লাস আনার। প্রথম প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি এখানে রয়েছে গোবি, থর, সাহারা, আটাকামা। সঠিক অ্যান্সার আটাকামা। দেখো, আটাকামা হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি, যার অবস্থান চিলিতে। চিলি একটা দেশ, দক্ষিণ আমেরিকা, যে মহাদেশটা দেখতে পাচ্ছ এখানে, দক্ষিণ আমেরিকা মহাদেশ, সেই মহাদেশের একটা দেশ হচ্ছে চিলি। এই দেখো সাইড দিয়ে রয়েছে চিলি, তাই না? এই চিলি দেশটাতে অবস্থিত হচ্ছে আটাকামা মরুভূমি। এটা পৃথিবীর শুষ্কতম মরুভূমি। এই দেখো চিলি দেশ, দেখো গ্রিন কালারের একটা দেশ দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি। এই দেখো এই যে দেশটা গ্রিন কালার যেটা দেখা যাচ্ছে, এটা এটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, গোবি মরুভূমি সম্পর্কে আমরা জেনে নিই। গোবি মরুভূমি হচ্ছে চীন, যে দেশটা, চীনের উত্তর দিকে এবং মঙ্গোলিয়ার দক্ষিণ দিকে। এখানে ছবি দেখলেই বুঝতে পারছি আমরা, এই যে মঙ্গোলিয়া দেশটা দেখতে পাচ্ছ আর নিচে চীন, এই চীনের উত্তর দিকে আর মঙ্গোলিয়ার দক্ষিণ দিকে এই গোবি মরুভূমি অবস্থিত। এটা একটা ঠান্ডা মরুভূমি এবং তৃণভূমি অঞ্চলও। তাহলে তোমাদের অবস্থান যদি বলা হয়, গোবি মরুভূমির অবস্থান উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়া। সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি কোথায়? উত্তর আফ্রিকা জুড়ে অবস্থিত। দেখো এই সাহারা মরুভূমির বিস্তার অনেকগুলো দেশে। এটা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, কারণ এখানে দেখো, এখানে অনেকগুলো দেশ, লিবিয়া, ইজিপ্ট, সুদান, চাঁদ, নাইজার, মালি, আলজেরিয়া প্রভৃতি দেশগুলোতে এই সাহারা মরুভূমি অবস্থিত। তাহলে এটা পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। অরণ্য গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে। এই দেখো উত্তর হচ্ছে দেরাদুন। দেখো দেরাদুনের লোকেশনটা দেখো, দেরাদুন বর্তমান হিসাবে কোথায় রয়েছে? এটা হচ্ছে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্যের, আমরা জানি উত্তরাখণ্ড রাজ্য কবে সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল 2000 সালে, তাই না? 2000 সালে যে সমস্ত রাজ্য তৈরি হয়েছিল তার মধ্যে উত্তরাখণ্ড একটা, তারপর এই দেখো ঝাড়খণ্ড একটা, এটা কি ঝাড়খণ্ড, আর এই হচ্ছে ছত্তিশগড়। এই তিনটে রাজ্যই তৈরি হয়েছিল। তা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা ইন্ডিয়ার, সেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। কারণ দেরাদুনে অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। আর অ্যারিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। অ্যারিড ফরেস্ট রিসার্চ হচ্ছে কি যোধপুর, যোধপুর রাজস্থানে অবস্থিত। ওকে, রাজস্থান রেড কালারের যে রাজ্যটা দেখছি সেটা হচ্ছে রাজস্থান, ভারতের বৃহত্তম রাজ্য। ওকে, আচ্ছা, স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোন শহরে অবস্থিত? স্ট্যাচু অফ ইকুয়ালিটি হায়দ্রাবাদে অবস্থিত। এটা, এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি যে মূর্তিটা রয়েছে সেটা বৈষ্ণব সাধক রামানুজের একটা মূর্তি। এটা বৈষ্ণব সাধক রামানুজের একটা মূর্তি। এটা হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ বর্তমানে কার রাজধানী? তেলেঙ্গানার রাজধানী, তাই না? শিবরামন কমিটির সুপারিশে নিচের কোন সংস্থাটি তৈরি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিবরামন কমিটির সুপারিশে কোন সংস্থাটি তৈরি হয়? দেখো একটা সংস্থা আছে যার নাম হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ড হচ্ছে শিবরামন কমিটির সুপারিশে তৈরি হয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নাবার্ড সম্পর্কে এটা, যে আমাদের ভারতের কৃষিক্ষেত্রে মানে সর্বোচ্চ ঋণদাতা হচ্ছে নাবার্ড। খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা পরীক্ষাতে প্রশ্ন দেয়। কৃষি ঋণ প্রদানের জন্য ভারতের সর্বোচ্চ ব্যাংক, দ্যাট ইজ নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার বইটির লেখক কে? দেখো ইকোনমিক হিস্ট্রি, এরকম কিছু বই আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার লেখক হচ্ছে রমেশ চন্দ্র দত্ত।
দেখো এরকম 3টে বই আছে যেটা বারবার পরীক্ষাতে দেয়, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত, আবার এসে অন ইন্ডিয়ান ইকোনমি সেটা এমজি রানাডে, এবং পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নওরোজি। 3টে ইকোনমি রিলেটেড এবং পরীক্ষাতে বারবার দেয়। এই দেখো রমেশচন্দ্র দত্ত লিখেছেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা, এসে অন ইন্ডিয়ান ইকোনমিক্স মহাদেব গোবিন্দ রানাডে, আর পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দ্যাট ইজ দাদাভাই নওরোজি। আচ্ছা, পেরিয়ার নদীর উপর নির্মিত হয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ, এটা কোন দুটি রাজ্যের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে? দেখো জলস্তর নিয়ে এই বাঁধটার জলস্তর বৃদ্ধি করা নিয়ে তামিলনাড়ু এবং কেরালার মধ্যে এই মুল্লা পেরিয়ার বাঁধটা নিয়ে ঝামেলা চলছে। এবার এই মুল্লা পেরিয়ার বাঁধটার অবস্থান কিন্তু কেরালাতে। কোথায় অবস্থিত? কেরালাতে। এই দেখো মুল্লা পেরিয়ার বাঁধ, যেটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। আমরা জানি কেরালার প্রধান নদী হচ্ছে কি? পেরিয়ার। এই কেরালা রাজ্যে পেরিয়ার নদীর উপর নির্মিত হয়েছে মুল্লা পেরিয়ার বাঁধ, তাই না? আমরা দেখবো কেরালাতে আমরা পেরিয়ার টাইগার রিজার্ভ দেখবো, আবার এই পেরিয়ার নদীর উপর ইডুক্কি রিজার্ভার দেখবো, ইডুক্কি বাঁধ দেখবো। তা মুল্লা পেরিয়ার বাঁধ হচ্ছে পেরিয়ার নদীর উপর নির্মিত হয়েছে। পেরিয়ার নদী কি? পেরিয়ার নদী হচ্ছে ভারতের কেরালা রাজ্যের সব থেকে দীর্ঘতম নদী। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে এই পেরিয়ার নদী হচ্ছে কেরালার সব থেকে দীর্ঘতম নদী, আর কেরালার অর্থনীতিতে পেরিয়ার নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর ইডুক্কি ড্যাম বা বাঁধ এই পেরিয়ার নদীর উপর নির্মিত হয়েছে। কেরালার পেরিয়ার নদীর উপর নির্মিত হয়েছে ইডুক্কি ড্যাম বা বাঁধ। এই বাঁধের উপর ভিত্তি করে একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। এই দেখো লোকেশন দেখা যাচ্ছে, এটা কেরালাতে অবস্থিত। ওকে, আচ্ছা, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যে জরুরি ব্যবস্থা বা রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? দেখো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, দেখো আমার 3 রকম জরুরি ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি 352, আচ্ছা 356, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন। আর 360 অর্থনৈতিক জরুরি অবস্থা। কিন্তু এখানে 356 নম্বর ধারা নেই, কারণ এখানে চেয়েছে রাষ্ট্রপতি শাসন। তাহলে উত্তর হবে কোনোটি নয়, সঠিক উত্তর হওয়া দরকার ছিল 356। ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যে জরুরি ব্যবস্থা জারি করা যায় বা রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এখানে উত্তর নেই, কারণ উত্তর হবে 356। দেখো এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেব। রাজ্য জরুরি ব্যবস্থা বা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল 356 নম্বর ধারা অনুযায়ী জারি করা যায়। অর্থাৎ কোনো রাজ্য যদি সংবিধান অনুযায়ী পরিচালিত না হয়, সেক্ষেত্রে সেই রাজ্যের রাজ্যপালের পরামর্শে 356 নম্বর ধারা বা রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। ওকে, সারা দেশে এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যে 100 বারেরও বেশি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ, সবার আগে বলছি তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমায় জানাও। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হচ্ছে কি? হুগলি বন্দর বা কলকাতা বন্দরকে রক্ষা। অর্থাৎ তার মানে হুগলি বন্দর বা কলকাতা বন্দরকে রক্ষা করতে গেলে কি হবে? এটা তো নদী বন্দর, তাই না? তা সেক্ষেত্রে জলের যোগান বৃদ্ধি করতে হবে। তাহলে উত্তর হচ্ছে বি, হুগলি নদীর জলের যোগান বৃদ্ধি। কারণ আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্যই ছিল হুগলি নদীর জলের যোগান বৃদ্ধি, হুগলি নদীর জলের যোগান বৃদ্ধি করা। আচ্ছা, এর ব্যাখ্যাটা আমরা দেখে নেব একটু, নেক্সট পেজে চলে গেছে। ফারাক্কা ব্যারেজ হচ্ছে কোথায়? মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। গঙ্গা নদীর উপরে এই ব্যারেজটা নির্মিত হয়েছে 1975 সালে, এটা কার্যকারী হয়েছে। এইটার স্থাপনের প্রধান কারণ হচ্ছে কি? যে যান্ত্রিক ড্রেজিং না করে কলকাতা বন্দর থেকে যেন পলিমুক্ত করা যায়, সেক্ষেত্রে জাহাজ ঢুকতে বেরোতে সুবিধা হবে, যেহেতু নদী বন্দর কিন্তু প্রধান বন্দর। তার জন্য এই জলের যোগান বৃদ্ধি বা নাব্যতা ঠিকঠাক রাখার জন্য কি করা হচ্ছে? এই দেখো, এই হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে গঙ্গা নদী।
গঙ্গা নদী কি হচ্ছে এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে হচ্ছে পদ্মা আর এদিকে হচ্ছে হুগলি নদী, তাই না? তাহলে এই জায়গাতে মুর্শিদাবাদে যখন অবস্থিত ফারাক্কা ব্যারেজ, ব্যারেজ মানে কি সেখানে অনেক ড্রেন থাকে, মানে গেট থাকবে, জল ইচ্ছে মতো ছাড়াও যাবে আবার আটকিয়ে দেওয়া যাবে। তাই তাই কি হচ্ছে 109টা গেট আছে ফারাক্কা ব্যারেজে। তা এই গেটগুলো যখন মনে হয় প্রয়োজন হয় তখন জল ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কি হচ্ছে অটোমেটিক্যালি হুগলি নদী থেকে মানে পলিমুক্ত হয়ে যাচ্ছে অনেকটা। সেক্ষেত্রে হুগলি বন্দরটা বা কলকাতা বন্দরটা কি হচ্ছে পলিমুক্ত হলে কি বন্দরটা স্থায়ী হয়ে যাচ্ছে আর জাহাজ চলাচল ঠিকঠাক করতে পারছে। এর জন্য ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে। আমরা লোকেশন দেখে নিলাম। আচ্ছা, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের লোকেশন, দেখো এই দেখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন তথ্যটি সঠিক নির্ণয় করো। সঠিক নির্ণয় করতে গেলে দেখতে হবে, দেখো প্রথমবার এখানে রয়েছে ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা 292, এটা ভুল আছে, এটা হওয়া উচিত ছিল 389। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ, হবে না, এখানে বি আর আম্বেদকর হওয়া দরকার ছিল। বর্তমান সংবিধানে তপশিল 8টা না 12টা, প্রথমে 8টা ছিল। সংবিধান তৈরি করতে গণপরিষদের সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। তাহলে উত্তর হচ্ছে সি, উত্তর সি। অ্যান্সারটা দেখে নাও, এই দেখো উত্তর হচ্ছে সি। তার কারণ আমি বাকিগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। ভারতের গণপরিষদের সংখ্যা সদস্য সংখ্যা ছিল 389। আচ্ছা, ভারত বিভাগ বা স্বাধীনতা প্রাপ্তির পর গণপরিষদের সদস্য সংখ্যা হয়ে যায় 299। এটা হচ্ছে জেনারেলি গণপরিষদের যে মানে সংবিধান তৈরি করার জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেই গণপরিষদের মোট সদস্য ছিল 389। কিন্তু যখন ভারতের স্বাধীনতা প্রাপ্তি হলো বা ভারত বিভাগ হয়ে গেল ভারত পাকিস্তানে, তখন লোক সংখ্যা কমে গেল অটোমেটিক্যালি, তখন হয়ে গেল 299। ভারতের মূল সংবিধানে বা তপশিলের সংখ্যা ছিল 8টি, তবে বর্তমানে কটা তপশিল রয়েছে? বর্তমানে রয়েছে 12টি তপশিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সিংহলীলা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো সিংহলীলা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, দ্যাট ইজ সান্দাকাফু। সিংহলীলা পর্বতটা হচ্ছে দেখো আমাদের পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে অবস্থিত, তাই না? সিংহলীলা পর্বতশ্রেণীটা পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে, বা তুমি উত্তর দিকেও বলতে পারো অনেকটা, এরকম জায়গাতে যদি এরকম ভাবে দেখা হয় উত্তর পশ্চিম দিকটিও একটু আসছে। সান্দাকাফু, পশ্চিমবঙ্গের 2টি সর্বোচ্চ শৃঙ্গ, একটা হচ্ছে সান্দাকাফু আর হচ্ছে ফালুট, দুটোই হচ্ছে সিংহলীলা পর্বতে অবস্থিত। কিন্তু যদি বলা হয় পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকাফু, যার উচ্চতা 3636 মিটার। কত? 3636 মিটার। আর ফালুট হচ্ছে 3600 মিটার। সান্দাকাফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। অবশ্যই মাথায় রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমাকে জানাও। আর তোমরা কোন বিষয়ে মানে ভিডিও পেতে চাইছো সেটাও সম্ভব হলে জানাও কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।